আমার নাম মিরাজ। আমি পেশায় একজন চোর। চুরি করাই আমার ধর্ম। চুরি ছাড়া আমি আর কিছু করতে পারি না। এই জীবনে অনেকবার ধরা পড়েছি। সর্বপ্রথম চুরি করেছিলাম বয়স যখন 7 বছর। মামার পকেট থেকে 5,000 টাকা চুরি করেছিলাম। পরবর্তীতে ধরা খেয়েছিলাম। সেই থেকেই চুরির হাত শুরু হলো। তারপর যেখানেই যা দেখতাম সেটা নিয়েই চলে আসতাম। প্রথমে আমাকে গ্রাম ছাড়তে হয়েছে, কারণ গ্রামে চুরি চামারি এবং আশেপাশের অনেক জায়গায় অনেক ধরনের অনেক অকাজ কুকাজ করেই তারপর আমি গ্রাম ছেড়েছি। গ্রাম ছেড়ে সর্বপ্রথম আসলাম শহরের দিকে। শহরেও চেষ্টা অনেক চুরি চামারি করেছি। তবে একটি রাত, যে রাত ওই গ্রামে চুরি করতে গিয়ে আমাকে এক অন্য জগতের সঙ্গে অভিজ্ঞতা করায়। এবং সত্যি কথা, আমি এর আগে বিশ্বাস করতাম না যে জিনপরি বলে কিছু হয়, এবং আমি এমন একটি খপ্পরে পড়ে যাই, সত্যি কথা কখনো বিশ্বাস করতে পারিনি। তারপর থেকে আমার এই চুরির জীবনটা পাল্টে যায়। আমি কখনো ভাবতেও পারিনি যে এমন একজনের সঙ্গে আমার দেখা হবে, যে কিনা আমাকে সম্পূর্ণরূপে পাল্টে দিবে। পেটের দায়ে চুরি করতাম, কোনো কাজ বা ওরকম কোনো কিছু কখনো করিনি বা পারতাম না, যার কারণে অন্য কোনো কিছু করতাম না। এমনও হয়েছিল যে ধরা পড়ে 2-3 দিন শুধুমাত্র টাকা মার খেয়েছি। কি আর করতাম, অভাবের সংসার, তার ওপর আমরা 9 ভাই বোন। এতগুলো ছেলে মেয়ে মানুষ করা আমার বাবার পক্ষে সম্ভব ছিল না, কারণ তিনি একজন কৃষক ছিল। যে কৃষিকাজ করে যতটুকু ফসল পেত তা আমরা সকলে পেট করে খেতে পারতাম না। তাই মানুষের জমি চাষ করে, বড়রা চাষ করে। এভাবে আর কতদিন? আমার অন্যান্য ভাই বোনেরা এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। বোনদেরকে আব্বা কষ্ট করে বিয়ে দিয়েছে, তবে আমাকে তিনি মানুষ করতে পারেনি। আমি চোর ছাড়ছর টাকার এই জাতীয় জিনিসপাতি হয়েছি। তিনি আমাকে নিজে থেকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তারপর পেটের দায়ে এটা ওটা কাজ তো আর করতে পারি না, চুরি করেই জীবন পার করতাম। আমি আজকে শোনাবো আমার জীবনের ঘটনা। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগা বক্সের নতুন আরও একটি এপিসোডে। আজকের এপিসোডটি একটু ভিন্ন রকমের। আপনাদের কাছে শুনতে হয়তো অদ্ভুত লাগছে। চোরের সঙ্গে পরীর প্রেম, এ আবার কেমন কাহিনী? এমন একটি ঘটনা মিরাজ নামের একটি ছেলের সঙ্গে ঘটেছিল, যে কিনা একজন সাধারণ চোর ছিল, কিন্তু তার জীবনে এমন অভূতপূর্ণ পরিবর্তন আসে যা কিনা তার জীবনটাকে পরিবর্তন করে দেয়। সত্যি কথা, কিছু কিছু মানুষ অথবা কিছু কিছু অলৌকিক সত্তার ছোঁয়া অনেক মানুষকে মানুষ করে তোলে। ঠিক সেরকমভাবে মিরাজকে হয়তো তুলেছিল। একটা পরীর দেখা সে পেয়েছিল এক রাতে। সেই রাতেই তার জীবনটা পাল্টে দিয়েছিল। কিভাবে সে পরীর সঙ্গে দেখা করেছিল এবং তার সঙ্গে কি আসলে ঘটেছিল, এবং সে কিভাবে পরীর দেশে যায় এবং সেখান থেকে ফেরত আসে, এই সম্পূর্ণ গল্পটি আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শোনাবো। সেহেতু এই ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন। সেই সঙ্গে আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের অন্য একটি চ্যানেল দ্য মেগা বক্স প্রাইম, সেটিও সাবস্ক্রাইব করে আসবেন এবং আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটি আপনারা লাইক দিয়ে আসতে পারেন। ফেসবুকে গিয়ে সার্চ করবেন আরজে ইমরান লিখে। আর আপনারা আমাদের এই চ্যানেলের ভিতরে অনেক সুন্দর সুন্দর সিরিজ আছে, সেগুলো শুনতে পারেন যারা নতুন আছেন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের এপিসোডে। ঘটনাটি ঘটে যখন আমার বয়স মাত্র 21 বছর। সেই সময়টা আমি বাড়ি থেকে অনেকটা দূরে থাকতাম। গ্রামে গঞ্জে এদিকে ওদিকে চুরি চামারি করে বেড়াতাম। আমার একটা টিম ছিল। বেশিরভাগ দিনই টিমের সঙ্গে চুরি করতে বের হতে হতো, তবে মাঝে মধ্যে একা একাও যেতাম, কারণ ওদের সঙ্গে তখন গ্যাঞ্জাম চলছিল। আমি যে অঞ্চলটায় থাকি সেটা আমার জেলা থেকে অনেকটা দূরে। এই জেলায় আমাকে কেউ চেনে না। আমি প্রত্যেক কয়েক মাস পর পরই জেলা পরিবর্তন করি। এক এক জেলায় গিয়ে সেখানে থাকি, ঘর ভাড়া নেই এবং সেখান থেকে চুরি চামারি করি। মোটামুটি এরকম করে বেশ ভালোই চলছিল। আমি ছিলাম মূলত বড় একটা দাওয়ের আশায়। বড় একটা দাও যদি পাওয়া যেত, তাহলে হয়তো সেই টাকা দিয়ে আমি কোনো একটা ব্যবসা শুরু করতে পারতাম, ওইসব চুরি চামারি বাদ দিয়ে। বিয়ে সাথে তো করতে হবে, বড় হয়েছি তো এই সমস্ত কথা চিন্তা করে ভাবলাম যে একটা বড় সড়ো চুরি করি। আমি যে গ্রামটাতে থাকতাম আর কি, মানে শহরের পাশে 2-3টা গ্রাম পরে একটি গ্রাম ছিল। তো সেই গ্রামে একটা বাড়ি আছে। বাড়িটা বেশ বড় এবং অনেক পুরাতন আর কি।
কেউ সেখানে থাকে না, অনেক আগে তৈরি করা এবং খুব বড়লোক ঘর আর কি। তো গোপন সূত্রে খবর পেলাম যে ওইখানে নাকি বেশ সোনাদানা, গহনা এবং টাকা পয়সা আছে, কারণ এই বাড়ির মেয়ের বিয়ে, তারা বিদেশ থেকে দেশে ফিরেছে এবং আজকে রাত্রেবেলা তারা বাসায় থাকবে না, তারা শহরে কোনো একটা কাজে যাবে এবং সন্ধ্যার পরে মানে শপিং টপিং এরকম কিছুটা করতে যাবে, বাসায় থাকবে না কেউই। তো ওই কথা যখন আমি শুনলাম, জানলাম, জানার পর আমার তো আর তর্স হচ্ছে না, আমি বেশ খুশি হয়ে গেলাম। কারণ হচ্ছে তালা খোলা বা চুরি চামারি করা এইগুলোতে আমি একদম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বলা যেতে পারে। সে তো আমার সময় লাগে না। আমি সঙ্গে সঙ্গেই সন্ধ্যার পরপর ওদের বাড়ি থেকে বের হওয়ার অপেক্ষা করতে লাগলাম। ঘরে কেউ ছিল না, পুরান ধাঁচের বাড়ি। আমি একা তালার কাছে গেলাম, গিয়ে এমনভাবে তালাটা খুললাম যেন একদম খুব নিখুঁত কায়দা। তালা খোলা আমার জন্য কয়েক সেকেন্ডের ব্যাপার। তালা খুলে ঘরের ভেতর থেকে দরজাটা লাগিয়ে দিলাম, যাতে করে কেউ আসলে সরাসরি ঘরের ভেতর ঢুকতে না পারে। আমার এন্ট্রির সঙ্গে এক্সিটও আমি নির্ণয় করে রাখতাম। আমি যদি মেন দরজা দিয়ে এন্ট্রি নিতাম তাহলে অন্য একটা দরজা দিয়ে এক্সিট করতাম। তো আমি মেন দরজা দিয়ে এন্ট্রি নেওয়ার পরে আশেপাশের পেছনের দরজা আছে কিনা সেটা দেখার চেষ্টা করলাম। দেখলাম বাড়ির পেছনে একটা দরজা আছে, ওই দরজা দিয়ে বের হবো। আমি দরজাটা খুললাম, খোলার পর প্রথমে নিচতলার কামরায় সমস্ত কিছু দেখলাম, খোঁজাখুঁজি করার পর কিছু পাওয়া গেল না। তারপর দোতলার কামরায় উঠলাম, সেখানে ওঠার পর দেখি একটা সিন্দুক রাখা এবং সিন্দুকের মধ্যে কিছু একটা আছে সেটা বোঝা যাচ্ছিল। সিন্দুকটা আমি খুলবো কিভাবে সেটা বুঝতে পারছিলাম না। তালাটা ভাঙলাম, অনেক কষ্ট হয়েছিল, পুরাতন তালা সেহেতু ভাঙতে একটু কষ্ট হচ্ছিল। ভাঙার পর সেই তালাটা ভেতরে খুলে দেখি কি যে তার ভেতরে গহনা কাটি দিয়ে ভরা, সম্ভবত পুরাতন গহনা। এদের বাড়িটা অনেক বড়, অনেক আগে করা, তার মানে বোঝা যাচ্ছে যে এরা অনেক আগে থেকেই বড় লোক। গহনাগুলো সব আমি বস্তার ভিতরে তুললাম। তারপর পাশেই অন্য আরেকটা রুমে দেখলাম একটা আলমারি রাখা, সম্ভবত মুরব্বিকার ঘর আর কি। ঘরের ভিতরে একজন মুরব্বী শুয়ে আছে, তিনি সম্ভবত এই বাড়ির দাদি। আমি ওনাকে দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছি, তবে উনি অসুস্থ, ঘুমিয়ে আছে, হয়তো শব্দ শুনতে পাননি। এই ঘরেই নিশ্চয়ই কিছু একটা আছে। একটা আলমারি দেখলাম, আলমারিতে তালা দেওয়া। এই আলমারিটা খুলতেই হবে যেভাবেই হোক। কি করবো বুঝতে পারছি না। মুরব্বী লোকটা কি জেগে যাবে নাকি? আমি ভাবলাম যে এই ঘরে তাহলে কিছু করা যাবে না। খোঁজাখুঁজি করার পরে নিচের তলার একটা বড় কামরায় গেলাম। এই কামরা সম্ভবত এই ঘরের সাহেবই থাকে। আমি ওই ঘরের আলমারি খোলা মাত্রই আমার কপাল চোখে উঠে গেল আর কি। আমি বুঝতে পারছিলাম না এই অবস্থায় আমি কি দাঁড়িয়ে থাকবো নাকি পড়ে যাবো করে। পুরো আলমারি ভর্তি টাকা, প্রায় 10-12 লাখ টাকা তো হবেই, শুধুমাত্র বান্ডেল আর বান্ডেল। এতগুলো বান্ডেল রাখা যে আমি ওই মুহূর্তে বান্ডেলগুলো তুলবো কিভাবে সেটা বুঝতে পারছিলাম না। আমি সঙ্গে সঙ্গেই কয়েকটা বান্ডিল সবে মাত্র তুলেছি, দেখলাম বাহিরে ওরা চলে এসেছে। এত তাড়াতাড়ি তো আসার কথা না, ওরা চলে যাওয়ার মাত্র আধা ঘন্টা পরে আমি ঘরে ঢুকেছি, কিন্তু গাড়িগুলো বাড়ির সামনে এসে পার্ক করলো এবং গেটের দরজা খুলছিল আর কি, মেন গেটে। তো ওই অবস্থায় আমি এমনভাবে ওইখান থেকে বের হওয়ার চেষ্টা করলাম, খুব দ্রুত গতিতে বের হয়ে আসলাম। বের হওয়ার সময় ওইখানের একজন লোক টের পেয়ে গেল, কারণ ঘরের দরজা খোলা ছিল, বাইরে থেকে তালা ভাঙা, তার মানে ঘরের ভিতর চোর ঢুকেছে। এটা ওরা দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে ঘরের ভিতর ঢুকে গেল, ঢুকে ঘর তল্লাশি করতে থাকলো। তারপর দেখলো যে পেছনের দরজা খোলা আর কি। পেছনের দরজা দিয়ে বের হওয়ার সময় আমার হাত থেকে ওই টাকার বস্তাটা পড়ে কয়েক বান্ডিল টাকা পড়ে গিয়েছে, তার মানে অর্ধেকের মধ্যে প্রায় পড়ে গিয়েছে। সেগুলো আমি আর তুলতে পারিনি, কারণ তোলার জন্য দাঁড়ালে ধরা খেয়ে যাব। তবে স্বর্ণ গয়নাগুলো নিয়েছি, সেগুলো আমার কাছে সত্যিই খুব ভালো দামে বিক্রি করতে পারবো, নগদ টাকা নিতে পারলে লাভ হতো। ওইগুলো নিয়ে আমি সোজা পেছনের দেয়াল চোখে দৌড়াতে শুরু করলাম, কিন্তু তাতে করে কোনো লাভ হলো না। বাড়িতে বেশ কয়েকজন পুরুষ মানুষ আমাকে পেছনে দিতে শুরু করলেন। পিছু নিতে আমার পিছনে চলে আসছিলেন এবং আমি খুব দ্রুত গতিতে দৌড়াচ্ছিলাম। প্রায় 10-12 জন লোক আমার পিছনে আসছিল। বাড়িটা বেশ বড় এবং বাড়ির আশেপাশের লোকজন সব গুছিয়ে আমার দিনে ধাওয়া দিতে শুরু করেছে। এই বাড়িটার পেছনে বিরাট জঙ্গল। প্রথমে কিছু ঘরবাড়ি, পাড়া মহল্লা পার হয়ে আমি জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম। লোকগুলো জঙ্গলের মধ্যেও আমাকে এমনভাবে তাড়া করছিল যে আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। ভয়ে আমি তো একদম শেষ। এই অবস্থায় যে কি করবো কিছু বুঝে উঠতে পারছি না। সত্যি কথা, আমি ভেবেছিলাম যে ওদিকে ধরা পড়েই যাব এবং ধরা পড়লে আমাকে আস্ত রাখবে না কেউ।
নির্ঘাত পুলিশে দিবে। এর আগেও একবার জেল খাটার অভ্যাস আছে, তবে এবার যদি জেল খাটি তাহলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ এইখানে যার বাড়িতে আমি চুরি করতে এসেছি তিনি এলাকার খুবই গণ্যমান্য ব্যক্তি এবং এটা নিউজে হয়ে যাবে। যাই হোক, আমি দৌড়াতে দৌড়াতে খুব দ্রুত গতিতে দৌড়ে প্রায় একটা কাঁচা রাস্তার কাছাকাছি চলে এসেছি। জঙ্গলের মাঝ বরাবর একটা কাঁচা রাস্তা। ওই অবস্থায় আমি যাওয়ার পথে হঠাৎ করে একটা অদ্ভুত জিনিসের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। জিনিসটা কি ছিল জানি না। ধাক্কা খেয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমি খেয়াল করলাম যে জঙ্গলের ওই প্রান্ত থেকে একটি সাদা রঙের ধবধবে বাচ্চা ঘোড়া আমার দিকে দৌড়ে আসছে এবং এমনভাবে দৌড়ে আসছে এসে সঙ্গে সঙ্গেই আমার গায়ের উপর চড়ে বসলো। তারপর আমার পিঠের পিছনে গিয়ে ঢোকালো এবং ওইটার গায়ে বেশ খানিকটা ক্ষত আছে, সম্ভবত কোনো জীবজন্তুকে তাড়া করেছে। সঙ্গে সঙ্গে আমি খেয়াল করলাম চতুষ্পদী শিয়াল বা হায়নার মতো একটা জন্তু আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমার সঙ্গে তো টর্চ লাইট থাকে সবসময়। আমি লাইটটা মারলাম ওই জন্তুটার চোখে মুখে লাইট মারার সঙ্গে সঙ্গে জন্তুটা কি এমন গুলো ভয় পেল, ভয় পেয়ে হঠাৎ করে আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল। মানে আমি বুঝতে পারিনি। আমি পরবর্তীতে লাইট দিয়ে দেখি সেখানে কেউ নেই। সেকেন্ডের মধ্যে কোনো প্রাণী চলে যেতে পারে কিভাবে আমার ধারণার বাহিরে। আমি দেখলাম যে যে ঘোড়ার ছানাটা আছে, ঘোড়ার ছানাটা আমার পিঠ বরাবর এসে ওখানে সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েছে এবং তার গায়ে বেশ খানিকটা ক্ষত এবং খুব খারাপ অবস্থা তার। আমি ওটা দেখে তখন ঘোড়া ছানাটাকে তুলে নিলাম, কারণ এই জিনিসটা বিক্রি করা যাবে বেশ ভালো দামে। আমার এরকম একটা চিন্তা কীভাবে আসলো মাথায় জানি না, তবে ঘোড়ার বাচ্চার অনেক দাম হবে সেটা আমি জানি। সাদা ধবধবে ঘোড়া, এটা তো দাম আরো বেশি হবে। ওটাকে আমি কোলে তুলে নিলাম। আমি মনে মনে ভাবলাম আজকে তো সোনায় সোহাগা হয়ে গিয়েছে। এদিকে এতগুলো স্বর্ণ নিয়ে এসেছি, আবার কিছু টাকাও পেয়েছি, আবার এদিকে একটা সাদা ধবধবে ঘোড়াও পেয়ে গেলাম। ঘোড়াটার দাম তো অনেক হবে, বিক্রি করতে পারলে সত্যি আমি এবার আর চুরি চামারি করবো না, এটাই শেষ চুরি চামারি ছেড়ে দিব। এই কথা চিন্তা করে ওটাকে নিয়ে আমি জঙ্গলের এক কোণে বসে পড়লাম, কারণ তখন লোকজনগুলো খোঁজাখুঁজি করছিল আমাকে। আমি জানি আমাকে আর খুঁজে পাবে না। আমি জঙ্গলের একদম মাঝ বরাবর চলে এসেছি, এমন জায়গায় এসেছি যে এখান থেকে খুঁজে পাওয়া অসম্ভব ব্যাপার। লোকগুলো এখান থেকে চলে গেল অন্যদিকে, আশেপাশে খোঁজাখুঁজি করছে। আমি খুব দ্রুত গতিতে এখান থেকে বেরিয়ে গেলাম, খুব দ্রুত গতি। তারপর ঘোড়াটাকে আমি কাঁধে করে সামনে এগিয়ে যাচ্ছিলাম। ঠিক সেই সময় দেখি জঙ্গলের ঠিক মাঝ বরাবর একটি পুরাতন ভাঙাচোরা বাড়ি। এরকম ভাঙাচোরা বাড়িতে লুকাইতে হচ্ছে সব থেকে বেশি আরামদায়ক আর কি। এখানে লুকানো সব থেকে বেশি নিরাপদ। এখন আর জঙ্গল থেকে বের হতে পারবো না, কারণ আশেপাশে হয়তো ওরা সবসময় টহল দিয়ে বসে থাকবে, সেহেতু এখান থেকে বের হওয়া যাবে না। আগামী 2 দিন এখানেই থাকবো, তারপর এক রাত দেখে এখান থেকে বেরিয়ে যাব। হাতে টাকা পয়সা আছে, বাইরে থেকে খাবার টাবার কিনে এনে এখানে থাকলে কোনো সমস্যা নেই। তবে দেখে মনে হচ্ছে এখানে কোনো লোকজন থাকে না। রাত তখন গভীর। আমি বাড়ির ভেতরে প্রবেশ করলাম। পরিত্যক্ত একটা ভাঙা বাড়ি, সম্ভবত কোনো রাজবাড়ি। তবে এরকম একটা জায়গায় এরকম রাজবাড়ি থাকবে, রাজবাড়ি না হলেও জমিদার বাড়ি। ভিটার একদম মাঝ বরাবর। আমি জমিদার বাড়ির সরাসরি নিচতলা থেকে লাইট মেরে দোতলা পর্যন্ত উঠে গেলাম। দোতলার একটি কোণার দিকে কামরা আমি ফাঁকা করলাম, ফাঁকা করে সেখানে পরিষ্কার করলাম। পরিষ্কার করে ভাবলাম যে এখন ঘুমিয়ে পড়ি। ঘোড়াটাকে পাশে রাখলাম, কালকে সকালবেলা খাবার এবং নাস্তা আনতে যেতে হবে। সেখান থেকে খাবার টাবার নাস্তা টাস্তা যা থাকে সব কিছু এনে তারপর কালকেরটা কালকে দেখা যাবে। ঘোড়াটা যে এরকমভাবে পেয়ে যাবে ভাবতেও পারিনি। যা ওই অবস্থায় আমি ঘুমিয়ে পড়েছি। ওখানে একটা পরিত্যক্ত খাটও ছিল। আমি আমার ব্যাগ থেকে একটা তোয়ালে বের করে সেই খাটের ওপরে সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে তার ওপরে শুয়ে পড়লাম। খাটটার ওপরে তোষক কিছু ছিল না, তবে খানিকটা ময়লা ছিল। ময়লাটা পরিষ্কার করে সেটার উপর শুয়ে পড়লাম। এখানে কি খাট রেখেছে কে জানে। পরের দিন সকালবেলা আমার চোখে বাইরের আলো পড়লো। আমার মাথার নিচে টাকার বস্তা সহ গহনা নিয়ে ছিল। আমি এদিকে ওদিকে তাকাচ্ছিলাম আর কি আনমনা ভেঙে ঘুম থেকে। হঠাৎ করেই ঘুম থেকে উঠে দেখি আমার পাশে একটি জলজ্জান্ত মেয়ে শুয়ে আছে। খাটটা বেশ বড়, কিং সাইজ খাট। আমি যেখানে শুয়ে আছি তার পাশে কোনো একটা জলজ্জান্ত মেয়ে শুয়ে আছে। এটা দেখে আমি ভয়ের সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে পড়লাম। আমি যেন বুঝে উঠতে পারছিলাম না আমি কোথায় এবং কোন জায়গায় শুয়ে আছি। ওই মুহূর্তে আমি মেয়েটার চোখের দিকে এবং তার চেহারার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলাম। কারণ গত রাতে যখন আমি এখানে এসেছিলাম
তখন ঘোড়াটা আমার সঙ্গে ছিল। ঘোড়াটা যেখানে যেখানে জখম ছিল সেখানে আমি নিম পাতা লাগিয়ে দিয়েছিলাম এবং দুবলো ঘাস চিবিয়ে লাগিয়ে দিয়েছিলাম। সেই জায়গাটা সেরে যাওয়ার কথা। আর মেয়েটা ঠিক সেই জায়গায়, মানে সেই জায়গায় বলতে কপালের এক কোণারটা দিকে দুবলো ঘাস লাগানো, তারপর হাতের একটা জায়গায় দুবলো ঘাস লাগানো। আমি বুঝে উঠতে পারছিলাম না। সম্পূর্ণ সাদা রঙের জামা পরা মেয়েটির চুলগুলো একদম ধবধবে সোনালি এবং সাদা রঙের। এমনভাবে সে শুয়ে আছে যেন মনে হচ্ছে যে তাকে আমার পাশে নিয়ে আমি শুয়ে আছি। আমি বুঝতে পারছিলাম না মেয়েটি কে, কোত্থেকে আসলো। আমি লাফ দিয়ে সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে গেলাম। নেমে গিয়ে বললাম, হ্যাঁ তুমি কে? মেয়েটি সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেললো। তার চোখটা স্বাভাবিক কোনো মানুষের মতো নয়, একটু ভিন্ন রকমের। এমন চোখের মেয়ে আজ পর্যন্ত আমি দেখিনি। দেখে মনে হচ্ছিল বিড়াল বা অন্যান্য পশু জাতীয় যেসব প্রাণীর যেরকম চোখ হয়, মেয়েটির চোখও ঠিক সেরকম। মেয়েটির সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে বসে পড়ল। বসে সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরলো ওরকম বসা অবস্থায়। আপনি আমাকে ছাড়ো, কি করছো তুমি? কি করছো? তুমি কে? মেয়েটি তখন আমাকে বলল যে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি কালকে আমার প্রাণ বাঁচিয়েছেন, এটার জন্য আমি সত্যি আপনার প্রতি কৃতজ্ঞ। আমি বললাম, আমি আপনার প্রাণ বাঁচালাম কোন সময়? আর আপনি কে? আপনি এখানে কখন আসলেন? আমি প্রথমে তাকে দেখে ভয় পেয়ে গিয়েছি। মেয়েটি তখন বলল যে আমি কে সেটা পরে জানা যাবে, আমার খুব ক্ষুধা লেগেছে, আপনি কি আমাকে কিছু খাওয়াতে পারবেন? সত্যি কথা, বাড়ি থেকে বের হওয়া আমার ঠিক একদমই উচিত হয়নি। আমি যে কি করবো কিছু বুঝে উঠতে পারছি না। আপনি না থাকলে কালকে যে কি হতো, ওরা আমাকে একদম চিবিয়ে খেয়ে ফেলতো। আমি বললাম যে কালকে আপনাকে আমি কখন উদ্ধার করলাম? আমি তো কিছু বুঝতে পারছি না। মেয়েটি তখন ওইখানে আবার শুয়ে পড়লো। বললো কিছু এত শক্ত বিছানায় শোয়ার অভ্যাস আমার নেই, কিন্তু কালকে খুব খারাপ লাগছিল, তাই এখানে এসে শুয়ে পড়েছিলাম। আপনি কি আমাকে কিছু খাবার আনতে পারেন? আমার খুব ক্ষুধা লেগেছে। আমি বললাম, দেখো মেয়ে, আমি তোমাকে চিনি না, আর তাছাড়া তুমি কি বলছো আমি কিচ্ছু জানি না। তুমি এখন এখান থেকে চলে যাও, আমি আগামী 2 দিন এখানেই থাকবো। আর এখানে থেকে মেয়েটি বলল যে আপনি এইখানে থাকেন এরকম একটা নোংরা ঘরে, পরিত্যক্ত ঘরে? অবশ্যই এরকম জায়গায় থাকতে আমরা পছন্দ করি, তবে এরকম অপরিষ্কার আমি রাখি না। আমি বললাম যে দেখো, কালকে আমি এখানে এসেছি এবং এখানে এসে আমি এখানে থাকছি কালকেই। পরিত্যক্ত বাড়ি, আমার থাকার কোনো জায়গা নেই, সেহেতু এখানে এসেছি। আর তুমি এখানে কিভাবে এসেছো সেটা বলো। মেয়েটি বলল, সবই বলবো, তুমি আগে আমার জন্য কিছু খাবার নিয়ে আসো, যাও। এই কথা বলার পর আমার খুব রাগ হয়ে গেল। আমি বললাম যে মানে আমাকে কি চাকর বাকর পেয়েছো নাকি তুমি? আর তুমি কে? মেয়েটি খুবই সুন্দরী এবং রূপবতী। তার চোখ এবং চেহারার দিকে তাকালে যে কেউ মূর্ছা যাবে স্বাভাবিক বিষয়। আমিও তার দিকে তাকিয়ে আছি। ও আমাকে বললো, যাও, আমার খুব ক্ষুধা লেগেছে। আমি নিজেও খুব ক্ষুধার্ত। ঘর থেকে বের হলাম। বের হয়ে সোজা দক্ষিণ দিকের একটি বাজার আছে, বাজারের দিকে চলে গেলাম। প্রায় আধা কিলোমিটারের মতো রাস্তা, প্রায় অনেকক্ষণ হাঁটা লাগে। হেঁটে বাজারে গেলাম, সেখান থেকে খাবার নিয়ে আসলাম। শুধু একদিনের নয়, বরঞ্চ আগামী 3 দিনে কি কি খাবো সমস্ত খাবার নিয়ে আসলাম। এখানে রান্নাবান্না করে খেতে হবে, কারণ বের হওয়ার এখান থেকে কোনো সুযোগ নেই। বের হলে হয়তো ধরে ফেলবে। আর এই গহনা শহরে ছাড়া বিক্রি করার কোনো সুযোগ নেই। আপাতত এখানে কয়েকদিন থাকতে হবে। আশেপাশে কোনো বাড়িঘর নেই, আর এখানে কেউ আসে না সেটা আমি বুঝতে পারছি। এই অবস্থায় আমি ফিরে আসলাম। ফিরে এসে মেয়েটাকে খাবার দিতেই সে হাওয়া করে খাবার খেতে লাগলো। এমনভাবে খাচ্ছিল ওই জন্য তার মধ্যে অস্বাভাবিক কিছু ভর করেছে। আমি তখন বললাম, এমনভাবে খাচ্ছে কেন? চুপচাপ খাও। মেয়েটি আমাকে বললো, তুমি আমাকে যেরকম বকা দিয়েছ, আজ পর্যন্ত আমাকে এরকম খুব বকা দেয়নি, বা এরকম করে কেউ কখনো বলেনি। এমন করছো কেন আমার সঙ্গে? ক্ষুধাই তো লেগেছে, খাচ্ছি তো। মেয়েটি কাঁচা মাংস নিয়ে খাবার জন্য মুখে দিল। আমি বললাম, পাগল তুমি? এই মাংস খাওয়া যাবে? এটাকে রান্না করতে হবে না? সে বললো, কেন, সমস্যা কি? আমরা তো পুড়িয়ে খাই। আমি বললাম, তাহলে পোড়াবে তো আপনার পক্ষে, কাঁচাকে খায়? মেয়েটি বললো, আমার ক্ষুধা লেগেছে। আমি বললাম, তুমি কি মানুষ নাকি রাক্ষস? তুমি এখানে আসলে কিভাবে বলো তো? আমি কিছু বুঝে উঠতে পারছি না। ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম ওইখানে একজন লোক একটা পশু নিয়ে পাশ দিয়ে যাচ্ছে আর কি। সম্ভবত মাঝে মধ্যে মানুষজন বা কৃষকরা দিক দিয়ে যায়। আমি মেয়েটাকে জানলা থেকে তার মুখ চেপে ধরে সরিয়ে কোনার দিকে নিয়ে আসলাম, কারণ লোকটা সম্ভবত কিছু একটা বুঝে ফেলেছে। মেয়েটাকে ঠিক আমার শরীরের সঙ্গে জড়িয়ে ধরে আমি তার মুখ চেপে ধরলাম। বললাম, চুপ থাকো, একজন মানুষ এসেছে, যদি দেখে ফেলে তাহলে আমাদেরকে এখান থেকে বের করে দিবে, আর নিরাপদ জায়গায় থাকতে পারবো না। তারপর লোকটি এখান থেকে চলে গেল, কিছু বুঝতে পারেনি।
মেয়েটি আমাকে বললো যে তা আমরা এখানে থাকছি কিসের জন্য? আমরা তো চাইলে এখান থেকে চলে যেতে পারি, তাই না? আমি বললাম না, চলে যেতে পারি না। এখান থেকে আমাকে চলে গেলে হবে না, এখানে আমাকে 2-3 দিন থাকতে হবে নিরাপদে। আমাকে নিশ্চয়ই এখন পুলিশ খুঁজে বেড়াচ্ছে। মেয়েটি বললো পুলিশ কি? আমি বললাম যে পুলিশ কি বোঝো না? তুমি কোত্থেকে এসেছো বলো তো? আর তোমার বাড়ি কোথায়? এত সুন্দর একটা মেয়ে আমার পেছন পেছনে জঙ্গল ভিতরে কি করছো তুমি? মেয়েটি একটু মুচকি হেসে বললো সত্যি আমি সুন্দরী তাই? আমি বললাম হ্যাঁ, অনেক সুন্দরী তুমি, আর দেখে মনে হচ্ছে অনেক বড় লোক ঘরের মেয়ে। দামি পোশাক পরেছ, গহনাগাটি বেশ খানিকটা পরেছ, তবে আমার থেকে সাবধান, এগুলো কিন্তু আমি নিয়ে যাবো। মেয়েটি বললো কেন কেন নিয়ে যাবা? আমি বললাম কারণ আমি একটা চোর, চুরি করে আমার স্বভাব এবং আমি চুরি করেই ফিরছি। মেয়েটি বললো চোর? চুরি করে এসেছো? কেন চুরি করেছো? আমি বললাম যে কেন চুরি করে মানুষ? পেটের দায় চুরি করে, টাকা পয়সা নেই, কাজ কাম পারি না, সেই জন্য চুরি করি। তারপর মেয়েটি বললো ও কালকে রাত্রে তাহলে তুমি চুরি করে ফিরছিলে, এই জন্য বললাম বোধ হয় লোকগুলো তোমাকে তাড়া করছিল, তাই না? আমি বললাম আমাকে যে লোকগুলো তাড়া করছিল সেটা তুমি কিভাবে বুঝলে? ওরকম ভাবে আমাকে সমস্ত চিন্তা করতে লাগলো। তারপর আমার সেই বস্তাটা বের করে বললো দেখি ভিতরে কি আছে, বেশ ভারী মনে হচ্ছে। টাকাগুলো ও সাইডে রাখলো আর গহনাগুলো ঘরটার ভিতর থেকে বের করলো। বের করে বললো বাহ খুব সুন্দর গহনা তো, এগুলো তুমি চুরি করে এনেছো তাই না? আমি একটু করি। আমি বললাম না, একদম না, এগুলো বিক্রি করতে হবে, আর বিক্রি করার জন্য আমাকে বাজারে যেতে হবে, শহরের বাজারে। মেয়েটি বললো আচ্ছা ঠিক আছে বিক্রি করো, আগে আমি দেখি তো, গহনা আমার খুব পছন্দের। ওটার মধ্যে থেকে একটা গহনা ও নিল, নিয়ে বললো খুব পছন্দ হয়েছে এটা আমার। এটা ছিল পায়েল মুকুট এবং পায়েল, এত সুন্দর পায়েল, সত্যি আমার কাছে ভালো লাগছিল। তবে আমি ওকে না দিয়ে আমি এটা নিয়ে গেলাম। আমি আমার কাছে ওটা রেখে দিলাম এবং সমস্ত জিনিসপত্রগুলো ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখলাম। বললাম এগুলো তুমি ধরবে না। ও পায়ে করতে চেয়েছিল, ওর পা দুটো এত সুন্দর, পায়ের দিকে তাকালে যেন বুকের ভিতরে একটা কেমন যেন হয়ে ওঠে। আমি তখন ওই মুহূর্তে ওকে বললাম যে তুমি এখান থেকে চলে যাও, তোমার বাড়ি যেখানে সেখানে চলে যাও। তখন সন্ধ্যা নেমে এসেছে, ও আমার পাশে বসে আছে, ওর গা তখন হালকা হালকা করে জল জল করতে শুরু করেছে। ও আমাকে তখন বলল কোথায় যাবো আমি? আমি একা একা তো সেখানে যেতে পারবো না, তোমাকে আমার দিয়ে আসতে হবে সেখানে। আমি বললাম আমাকে দিয়ে আসতে হবে মানে? তুমি কে এবং তুমি এখানে কেন এসেছো? কালকে রাতে তো আমি এখানে একা এসেছিলাম, আর সেই ঘোড়ার বাচ্চাটা কোথায় গেল? মেয়েটি বলল ওই ঘোড়ার বাচ্চাটাই তো আমি ছিলাম। পাগল তুমি, তুমি দেখে চিনতে পারছো না? আমার বুক তখন ধড়ফড় করতে লাগলো। আমি বললাম মানে কি বলছো তুমি? ঘোড়ার বাচ্চা তুমি ছিলে মানে? পাগলাম করছো, চিৎকার করছো আমার সঙ্গে? ও তখন আমাকে বললো না, এরকম কোনো কিছু করবো কিসের জন্য, দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি। ঘোড়ার বাচ্চা হয়ে সঙ্গে সঙ্গে ও ওর রূপ পরিবর্তন করে ফেললো। রূপ পরিবর্তন করে ও একটা ঘোড়ার বাচ্চাতে পরিণত হলো। ওইটা যখন আমি দেখলাম, ভয় তখন আমি পেছনে পড়ে যেতে গেলাম। আমি নিজেকে সামলালাম, সামনে বললাম মানে তুমি কে? তুমি কি একটা ভূত এই বাড়িতে থাকো? ও সঙ্গে সঙ্গে বললো ভূত প্রেত হতে যাবো কিসের জন্য, আমি একটা জিন। এই কথা বলতেই আমার ভয় তখন আত্মা শুকিয়ে আসলো। এর আগে আমি তো কোনো জিন দেখিনি, তবে জিনরা এত সুন্দর হয় আমার ধারণার বাইরে ছিল। আমি বললাম সত্যি তুমি একটা জিন? তবে তুমি তো জিনদের মধ্যে দেখতে পুষ্টিক বা খারাপ না, তুমি তো অনেক সুন্দর দেখতে। ও তখন আমাকে বললো হ্যাঁ আমরা মেয়ে জিনটা খুব সুন্দর হয় দেখতে, মানে আমরা পড়ি। এগুলো বলতেই আমি যেন কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না, এটাকে আমি স্বপ্ন দেখছি নাকি হ্যালোসিনেশন হচ্ছে আমার। মেয়েটির শরীর থেকে জল জল করে আলো বের হচ্ছে। আমি তখন বললাম শরীর থেকে আলো কেন বের হচ্ছে? ও বললো রাত্রে হলে আমরা আমাদের শরীর থেকে আলো বের করতে পারি, জল জল করে আলো। আমি বললাম সত্যি তুমি একটা করি, তোমাকে ছুঁয়ে দেখি। মেয়েটি তখন তার হাতটা বাড়িয়ে দিল এবং আমি তার হাত স্পর্শ করলাম, সত্যি একদম নরম তুলতুলে। মেয়েটিকে যখন একটু আগে ধরেছিলাম তখন তার শরীর ধরে আমি একদম একদম অবাক হয়ে যাচ্ছিলাম। তার শরীর একদম নরম তুলতুলে, একদম অন্যরকম আর কি। আমি এই অবস্থায় বললাম আল্লাহ আমি একটা পরীকে দেখেছি সত্যি? মেয়েটি বলল পরীকে দেখেছ, আর তাতে কি হয়েছে? আমি বললাম তুমি তাহলে এখানে কি করছো, আর ঘোড়া হয়ে এখানে দৌড়াদৌড়ি করছিলে কিসের জন্য, আর ওরা কারা ছিল যারা তোমার পিছু নিয়েছিল? মেয়েটি তখন বলল তুমি আমাকে যে পরিমাণ বিপদ থেকে বাঁচিয়েছ, ওরা ছিল খারাপ ছিল, আমার ক্ষতি করতে চেয়েছিল। আসলে আমি বাসা থেকে পালিয়ে এসেছি। আমি বললাম মানে বাসা থেকে পালিয়ে এসেছো কিসের জন্য? পরিমেয়টি তখন আমাকে বলল যে পালিয়ে এসেছি কারণ
আমার আব্বাজান আমাকে এমন একটা জিনিসের সঙ্গে বিয়ে ঠিক করেছে যাকে আমি বিয়ে করতে চাই না। আসলে মোদ্দা কথা হচ্ছে এখন আমি বিয়ে করতে চাই না, এই জন্য আমি বাসা থেকে পালিয়ে এসেছি। কিন্তু এসে পরে ভুলই করে ফেলেছি জানো। আমি যখন বাসা থেকে বেরিয়ে একদম এলোপাতারি আসতে শুরু করি, কতদূর পর্যন্ত এসেছি জানি না। একটা জঙ্গলের কাছে এসে সাধারণত বিশ্রাম করা শুরু করেছি। ঠিক সেই মুহূর্তে একদম দুষ্টু জিন আমাকে উত্তপ্ত করার জন্য আমার কাছে আসে এবং আমাকে বলে, সুন্দরী কেমন আছো, কি করছো, আসো আমাদের সঙ্গে। এরকম খারাপ জিন এর আগে আমি কখনো দেখিনি, কারণ আমাদের গোত্রে এরকম খারাপ জিন কখনো হয় না। ওরা আমার হাত ধরে ফেলার সঙ্গে সঙ্গে হাত ধরে টানাটানি করতে শুরু করে। আমি তখন কি করব? আমি ওখানে একটা ছোট্ট শাবক ছানা মানে ঘোড়ার ছানা হয়ে বিশ্রাম করছিলাম। এই মুহূর্তে ওরা সেরকমটা করে। তারপর ওই অবস্থায় আমি ওখান থেকে দৌড় দিই ওদের হাত থেকে পালিয়ে এবং দৌড়তে তোমার কাছে এসে পড়ি। মাঝখানে অবশ্য ওরা আমাকে এমনভাবে ধরতে গিয়েছিল যে আমার চোখে মুখে আঁচড় লাগে এবং সে আঁচড় দাগই তুমি দেখেছো। এবং রাতে কি সুন্দর করে তুমি আমার শরীরে ওই জায়গায় দুটো লাগিয়ে দিচ্ছিলে যাতে করে কষ্ট না হয় আমার বা রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়। সত্যি তুমি বেশ ভালো একজন মানুষ। আমি বললাম, ভালো না চাই, আমি একজন চোর, চুরি করি আমার জীবনযাপন করি। আমাকে হয়তো লোকজন খুঁজে বেড়াচ্ছে এবং খুঁজে পেয়ে গেলে আমাকে আস্ত রাখবে না, পুলিশের কাছে দিয়ে দিবে। সত্যি কথা বলতে আমি এখান থেকে দ্রুত সরে অন্য জেলায় চলে যেতে পারলেই বাঁচি। আমি ভাবছি আগামীকালকে এখান থেকে বেরিয়ে যাব। আমার মনে হয় যে কেউ একজন আমাকে দেখে ফেলেছে এবং খুব শীঘ্রই এখানে পুলিশ এসে হানা দিবে। মেয়েটি তখন বলল, পুলিশ এসে হানা দিলেই হলো? তোমাকে এত সহজে ধরতে পারবে? কখনোই সম্ভব না, আমি থাকতে তোমাকে কেউ ধরতে পারবে না। আমি বললাম, মানে? মেয়েটি বলল, মানেটা না বোঝার দরকার নেই, এখানে যতদিন ইচ্ছে থাকো। আসো, তুমি না রান্না করবে বললে? আমি বললাম, হ্যাঁ রান্না তো করবো, কিন্তু রান্নার সরঞ্জাম তো আমি নিয়ে আসিনি, শুধুমাত্র একটা পাতিল নিয়ে এসেছি। এটার কি রান্না করা হবে? দাঁড়াও, ভাত কটা রান্না করে তারপর আবার নতুন করে বসাতে হবে। এই রান্না করতে এত কিছু লাগে? হোটেল থেকে খাবার কিনে নিয়ে আসলেই হতো। শুকনো খাবার যা এনেছিলাম এই মেয়েটা সব সারা দিনে বসে বসে খেয়ে ফেলেছে। 3 দিনের খাবার নিয়ে এসেছিলাম, একদিনে সমস্ত কিছু শেষ করে ফেলেছে। সন্ধ্যার পরে আমি এবং ও রান্না করলাম। সম্ভবত এই রান্না করাটাই কাল হয়েছে। হাঁড়ি পাতিল আমি কিনে নিয়ে এসেছিলাম, হাতে বেশ খানিকটা টাকা পয়সা ছিল, এই জন্যই হয়তো অনেকে সন্দেহ করেছে। ওইখান থেকেই আমাকে হয়তো দেখিয়ে দিয়েছে যেরকম একজন লোক এসেছিল যে কিনা হাঁড়ি পাতিল কিনে জঙ্গলের ভিতরে গিয়েছে এবং জঙ্গলের ভিতরে থাকার মতো এই রাজবাড়িটাই আছে, জমিদার বাড়িটা। এখানে ছাড়া আমি আর কোথাও আশ্রয় নিতে পারবো না, ওরা ভালো মতোই জানে। রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করে সবেমাত্র শুতে যাব, বিছানার কাছে শুয়েছি। ওই মুহূর্তে পরিমেয়েটা আমার কাছে এসে বসলো। আমি বললাম যে, তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম ইসরাত। আমি বললাম, অদ্ভুত নাম। আমি আমার নাম বললাম, মিরাজ। বলল, খুব সুন্দর নাম, এই নামে আমি অনেকে চিনি, আমাদের গোত্রে অনেক জিন আছে। তারপর আমি এবং ও শুতে গেলাম। আমি বললাম, তুমি আমার কাছে শুচ্ছ কেন? আচ্ছা তুমি উপরে শু, খাটের উপরে, আমি নিচে শুই, এখানটা পরিষ্কার করে। আশপাশটা পরিত্যক্ত একটা এরকম জায়গা, এখানে এরকম আমি শুলে কখন সাপ কি উঠে আসে সেই ভয়ে আমি আমার মাথাটা পেঁচিয়ে শুলাম। বেশ খানিক্ষণ পর হঠাৎ করে আমার পায়ে কিছু একটা শব্দ আসলো। মনে হচ্ছিল যে রাজবাড়ির ভিতরে কেউ ঢুকেছে এবং সত্যি সত্যি আমার তাই মনে হলো। আমি এবার গেছি রে ভাই। আমি সঙ্গে সঙ্গে উঠে বসলাম। উঠে বসে বললাম, ইসরাত, ইসরাত উঠো। ইসরাতটা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। ইসরাত বলে, কি হয়েছে? এত রাত্রে ডাকছে কিসের জন্য? ঘুম ঘুম পাচ্ছে। আমি বললাম, ইসরাত, সম্ভবত কেউ দেখে ফেলেছে আমাদেরকে, ভিতরে কেউ প্রবেশ করেছে। আমি হঠাৎ করে বুটের শব্দ শুনতে পেলাম, তার মানে পুলিশ এখানে আমাদের সন্ধান পেয়ে গিয়েছে। আমি বললাম, ইসরাত কি করবো? তুমি না আমাকে বললে যে তুমি আমাকে বাঁচাবে। ওই মুহূর্তে ইসরাত আমাকে বললো, হ্যাঁ এদিকে আসো। তারপর ও আমাকে সঙ্গে করে ওর কোমরের সঙ্গে মানে শরীরের সঙ্গে লাগিয়ে ফেললো। লাগিয়ে তারপর হঠাৎ করেই আমাকে একদম দেয়ালের সঙ্গে সেপকে দিল, একদম সিলিংয়ের সঙ্গে। আমি স্পাইডারম্যানের মতো এঁটে আছি। সঙ্গে সঙ্গে পুলিশ ঘরের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করে ওরা এদিক ওদিকে কিছু একটা দেখতে লাগলো, মানে কিছু দেখছে আর কি, খুঁজছে, তবে কোনো কিছু পাচ্ছে না। সঙ্গে আমার সেই বস্তাটা আমি হাতে দিয়ে ধরে রেখেছি। ওই মুহূর্তে হঠাৎ করে পুলিশ আমাকে দেখে ফেললো এবং দেখলো যে আমি এখানে এমনভাবে এঁটে আছি। ওরা দেখে বাঁশি বাজিয়ে দিল সঙ্গে সঙ্গে। এখানে একজন কনস্টেবল এসে আমাকে দেখেছে মাত্র। কনস্টেবল বাঁশি বাজিয়ে ঘরের বাহিরে গেল। ঘরের বাহিরে গিয়ে ও সম্ভবত অফিসারদেরকে ডাকছে। ওই মুহূর্তে ইসরাত এমন একটা কাণ্ড করবেন ভাবতে পারিনি। ইসরাত সঙ্গে সঙ্গে জানালা দিয়ে একটা আগুনের গোল্লা হয়ে আমাকে নিয়ে বেরিয়ে গেল
এবং এটা আমার কাছে অকল্পনীয় ছিল। এরপরে পুলিশগুলো ঘরের ভিতরে এসে সম্ভবত আমাকে পায়নি, তবে আমার ব্যবহারকৃত জিনিসপাতিগুলো হয়তো পেয়েছে এবং বুঝতে পেরেছে যে আমি এখানে আছি। আমি অনেক কিছু চুরি করেছি যা কিনা সত্যি একটা অন্যরকম দামি জিনিস। প্রায় 10 থেকে 15 ভরি সোনা তো হবেই, আর ওই সময় সোনার ভরি ছিল প্রায় 70,000 টাকার মতো। তো 10 থেকে 15 ভরি সোনা মানে প্রায় 7-10-70 মানে কত টাকা হয় হিসাব করেন। এত পরিমাণ টাকা এবং সে সঙ্গে আর টাকা আমি নিয়ে এসেছি। তো ওই অবস্থায় আমি এখান থেকে যখন ইসরাতের সঙ্গে বেরিয়ে পড়লাম, তখন সত্যি আমার বিশ্বাস হলো যে ইসরাত কোনো মানুষ নয় এবং ইসরাত একটা পরী। আমি এবং ও আসমানের উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম। আমার বুক তখন ধরফর করছিল। ইসরাত তখন আমাকে জড়িয়ে ধরে আছে ওর শরীরের সঙ্গে। ও তখন কোনো বুক ধরফর করছে কিসের জন্য? তুমি আমার জীবন বাঁচিয়েছো, আর আমি তোমার জন্য এতটুকু করতে পারবো না? তোমাকে কেউ ধরতে পারবে না। তুমি আমাকে আগে বলবে না যে তুমি এদের থেকে পালিয়ে বেড়াচ্ছ? আমি বললাম যে আগে তো তোমাকে বললামই। ইসরাত বলল সরি, বুঝতে পারিনি। তুমি এখন কোথায় যাবা? আমি বললাম এগুলো আগে বিক্রি করতে হবে, বিক্রি করে তারপর বাকিটা কাজ করতে হবে। ও তখন বললো বিক্রি করে কি করবা? তুমি একটা কাজ করো, চলো আমাকে বাড়ি পর্যন্ত গিয়ে দিয়ে আসো, আমার আর এখানে ভালো লাগছে না। এতদিনে নিশ্চয়ই বিয়ের সাথে বিয়ে ভাঙাভাঙি হয়ে গিয়েছে, 2 দিন হয়েছে বাসা থেকে বেরিয়েছি। আমি বললাম কিন্তু তুমি আমাকে হেল্প করে যাও, আমাকে এই জিনিসগুলো বিক্রি করতে সাহায্য করো। জিনিসগুলো নিয়ে যদি আমি একা যাই গহনার দোকানে, তাহলে ওরা এগুলো কিনতে যাবে না, 12-13টা দোকানে বিক্রি করতে হবে। ইসরাত বললো আচ্ছা ঠিক আছে, তার আগে আমাকে আমার বাসায় যেতে হবে। আমি আমার বাসায় চলে গেলাম, যেখানে মূলত আমি থাকি। আমি সাধারণত যেখানে চুরি করি সেখানে থাকি না। প্রায় আশেপাশে 2-3টা জেলায় আমার বাসা আছে। সব জায়গায় আমি বাসা ভাড়া করে রেখেছি, যাতে করে পালিয়ে এরকম জায়গায় আসতে পারি। পাশের জেলায় আমার একটি ঘর আছে, সেই ঘরে আসলাম। ঘরের তালাও খোলা লাগলো বাইরে থেকে। ইসরাত ঘরের ভিতরে চলে আসলো। আমি বললাম ঘরের তালা না করে ঘরের ভিতরে চলে আসলাম? বললো এইভাবেই থাকো, তাতে করে কেউ সন্দেহ করবে না যে তুমি এসেছো। আর তুমি যে একটা চোর সেটা কি এখানকার কেউ জানে? আমি বললাম না, জানবে কিভাবে? আমি কি এখানে চুরি করেছি নাকি? আর তাছাড়া আমাকে কেউ খুঁজেও পাবে না, পুলিশ নিশ্চয়ই এখন বললে খুঁজে বেড়াচ্ছে আমাকে। আমি মুহূর্তের ভিতরে গায়েব হয়ে গিয়েছি। এটা নিশ্চয়ই পুলিশের একটা অবাক করার মতো ব্যাপার। ওই অবস্থায় আমি ঘরের ভিতরে আসলাম, এসে বস্তাটা রাখলাম, রেখে সেখান থেকে 2 ভরি সোনা নিলাম এবং টাকাগুলো সমস্ত কিছু এখানে রাখলাম। ইসরাত এবং আমি, ইসরাত আমাকে সঙ্গে করে আবার উড়ন্ত অবস্থায় নিয়ে গেল একটা স্বর্ণের দোকানে। স্বর্ণের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। ইসরাত নিজে থেকে আমার কাছ থেকে স্বর্ণটা নিয়ে বললো যে দাও, আমার কাছে দাও, আমি ইয়ে করে দিচ্ছি। ভেতরে গিয়ে বললো ভাই আমার বিয়ের কিছু গহনা আছে, বিক্রি করব, খুব অভাবে আছি, পালিয়ে এসেছি তো, খুব খারাপ অবস্থা, বিক্রি করব, কিভাবে কি করি বলেন তো? লোকটি তখন বললেন দেখুন, আপনি যেহেতু এভাবে পালিয়ে এসেছেন, আপনারা বিয়ে শাদী করেছেন, গহনা কিন্তু বেশি দাম দিতে পারবো না। এখন মার্কেটে চলছে 70,000, আমি 60,000 করে দিতে পারবো। এখানে 2 ভরি 4 আনা আছে। আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই, দেন, এখন বিপদে পড়েছি, কি আর করার, নতুন সংসার শুরু করতে যাচ্ছি, দোয়া করবেন ভাই। এই কথাগুলো পরে ইসরাত এমন অভিনয় করলো, করার পরে ঠিক সেই অবস্থায় যে পরিমাণ টাকা হয়েছে টাকাগুলো নিয়ে এখান থেকে বেরিয়ে আসলাম। সত্যি কথা, আমি কল্পনা করতে পারিনি যে ইসরাত এরকমটা আমার জন্য করবে। একদিনের মধ্যে প্রায় 17টা জেলায় আমি গেলাম ইসরাতের সঙ্গে, এবং 17টা জেলায় 17টা দোকানে আমি সেই গহনাগুলো বিক্রি করলাম, এবং আমার কাছে এত টাকা চলে আসবে কখনো ভাবতেও পারিনি। এটা কি কখনো ভাবার বিষয়? আমি কল্পনা করতে পারছিলাম না এত টাকা আমার চোখের সামনে দেখে। আমি ওই মুহূর্তে প্রায় 9 লাখ টাকার মতো স্বর্ণ বিক্রি করলাম, এবং এই 9 লাখ টাকা আমি যে নিয়ে কী করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। পাশাপাশি বস্তার ভিতরে আরও প্রায় 2-3 লাখ টাকার মতো ছিল। আমি বড় লোক হয়ে গিয়েছি। আমি তখন ইসরাতকে বললাম আমার কাজ তো হয়ে গিয়েছে, এখন এই টাকাগুলো নিরাপদ স্থানে রেখে আসতে হবে। ইসরাতকে আমি বললাম যে এরপর থেকে আমি চুরি চামড়ি ছেড়ে দিব ইসরাত। ইসরাত বলল এটা ছেড়ে দাও, কাজটা তো ভালো না, তুমি চলো, টাকাগুলো এখানে থাক। আমি বললাম হারিয়ে গেলে? ও বললো হারাবে না। কীভাবে হারাবে? আমি একজন জিন মেয়ে, আমার মধ্যে অলৌকিক ক্ষমতা আছে, যদি হারিয়ে যায় বা কেউ নিয়েও যায় এগুলো আমি উদ্ধার করে দিব, তুমি চিন্তা করো না। আর হ্যাঁ, তুমি এগুলো আর করো না, তুমি কিন্তু আমাকে ওয়াদা করেছো। সত্যি ইসরাত ওই রাতে আমাকে ওর হাতের উপর হাত রেখে ওয়াদা করিয়েছে। আমি নিজে থেকেও ওয়াদা করেছিলাম যে ভালো একটা দাম মারতে পারলে তখন আমি এগুলো আর করবো না, একটা ব্যবসা শুরু করে দিব। সবকিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালোই লাগছিল, কিন্তু ইসরাতপুরের কথা শুনে আমার নিজের কাছে কেমন যেন ভয় ভয় লাগছে। আমি ওকে বললাম আমাকে তুমি সাথে করে নিয়ে যাবে মানে? আমি কোথায় যাব? ইসরাত তখন বললেন
তুমি আমার সঙ্গে আমার জগতে যাবে, আমার বাড়ি পর্যন্ত। আমার একা একা যেতে ভয় লাগবে। গতদিন যা হয়েছে তাতে করে আমার নিজের কাছেই বেশ ভয় লাগছে। আমি একা একা যেতে পারবো না। আমি বললাম, তাহলে আমি ফিরে আসবো কিভাবে? ইস্টার তখন বলল, সেটা দেখা যাবে, তবে বাড়িতে গেলে যে কি একটা ব্লাস্ট হবে সেটা আমি বুঝতে পারছি। তুমি চলো। তাই বলে সে আমাকে ওর হাত ধরতে বলল আর বলল, তুমি চোখটা বন্ধ করো। আমি আমার চোখটা বন্ধ করলাম। তারপর হঠাৎ করে দেখলাম চারিদিকে একটা সাদা আলোতে ভরে গেল এবং আমি কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি জানি না। শুধুমাত্র চারিদিকে আলো আর আলো। ও আমাকে বললো, চোখ বন্ধ করো। তুমি যে দৃশ্য দেখবা তা দেখে তুমি ভয় পেতে পারো। এমন এমন জায়গা দিয়ে যাবো, আর তাছাড়া এই আলো তোমার চোখে শুবে না। আমি চোখটা বন্ধ করে ফেললাম। কতক্ষণ চোখ বন্ধ করে রেখেছি জানি না, তবে বেশ খানিক্ষণ সময় হবে। হঠাৎ করেই ও আমাকে বললো, চোখ খুলো। আস্তে আস্তে চোখ খুললাম আমি। চারিদিকে কুয়াশা দিয়ে ঘেরা। তখন আমি এক সবুজ উপত্যকার ওপর দিয়ে উড়ে যাচ্ছি। বড় বড় গাছপালা, বন জঙ্গল আর ছোট ছোট অদ্ভুত রকমের বাড়ি দিয়ে ভরা। ও আমাকে একটা শুনশান জায়গায় নিয়ে দাঁড় করালো। চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা, মনে হচ্ছে ঘন জঙ্গল এবং অদ্ভুত অদ্ভুত সব গাছে ফুল ফুটে আছে। আমি জিনিসগুলো দেখে সত্যি অবাক হচ্ছিলাম। ওকে বললাম, এটা কোন জায়গা? ইসরাতপুরি তখন আমাকে বলল, এটা আমাদের অঞ্চল, আমাদের জগৎ। ওই যে দূরে যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওইটা আমাদের বাড়ি। আমি বললাম, এটা তো খুব বড় বাড়ি, ওইখানে তোমরা থাকো? ইসরাতপুরি তখন বললো, হ্যাঁ, ওটাই আমাদের বাড়ি। বাড়িতে গেলে যে কি হবে বুঝতে পারছি না। ওই মুহূর্তে একজন জিন ঘোমটা পরিহিত অবস্থায় কালো হুডি পরা সামনে দিয়ে যাচ্ছিল। চোখগুলো ভেতর থেকে লাল দাগ বোঝা যাচ্ছিল। আমি তখন দেখে একটু ভয় পেয়ে গেলাম। ইসরাতের পেছনে লুকিয়ে পড়লাম। ইসরাতে ও কি একটা যেন জিজ্ঞেস করলো। তারপর ওই জিনটা ওখান থেকে চলে গেল। এর আগে নিজের চোখে কখনো জিন দেখিনি। জিনেদের দশ জগতে এসেছি, এখন তো এই সমস্ত জিনিস দেখে আমার ভয় ভয় লাগছে। ইসরাত আমার হাত ধরে আছে। তারপর পাশে ছোট্ট একটা গেট দিয়ে প্রাচীর টপকে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। গেটের ভিতরে যাওয়ার পর এত সুন্দর বাড়ি দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম। ইসরাতটা বেশ বড় লোক। পাশাপাশি আশেপাশে গ্রামে অনেক বাড়ি আছে, কিন্তু সব বাড়ি এরকম নয়। ইসরাত তখন আমাকে বলল, চুপ, কোনো কথা বলবে না, আমার সঙ্গে উপরে চলো। আমি ওর সঙ্গে উপরে যেতে লাগলাম। তারপর পেছনের দিকে সিঁড়িটা বেয়ে উপরের দিকে যখনই যাব, তখন ইসরাতের মায়ের সঙ্গে ইসরাতের দেখা। দেখে বলল, তুই থেকে এসেছিস আর তোর এই অবস্থা কেন? তোকে একদম সেচবে তোর চাচা মামারা সকলে বসে আছে ঘরের ভিতরে। আমি তখন বললাম যে, ইসরাত, আমি চলে যাই। ওই মুহূর্তে আমাকে দেখে ওর মা ভূত দেখার মতো চমকে গেল। চমকে গিয়ে বললো, এটা কে? এটা তো দেখে মনে হচ্ছে মানুষ। মানুষকে কোথা থেকে পেলি তুই? ইসরাত তখন বললো, মা চলো, সমস্ত কিছু বলছি। ঘরের ভিতরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দিল। ইসরাতের মা হা করে বসে আছে। ইসরাত তখন তার মাকে বলতে লাগলো, ওদের ভাষায় বলছিল, আমি বুঝতে পারছিলাম না। পরে ইসরাত আমাকে বলল যে আমাকে ওকে আমি বাঁচিয়েছি, কীভাবে রেখেছি, সেই জন্য নিরাপদে ছিল। তারপর বাড়ির অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলো। বললো, বাড়িতে সবাই লেগে আছে। এই নিয়ে দুইবার হলো তুই বিয়ের আসন থেকে পালিয়েছিস। বিয়ে করবি না ভালো কথা, সেটা জানিয়ে দিতে পারিস তোর বাপকে। এরকমটা করিস কিসের জন্য? ওই মুহূর্তে ইসরাতের মা রেগে মেগে ওখান থেকে বের হয়ে গেল। ইসরাত তখন বললো, কিছু হবে না, আমি যে এসেছি সেটা মা ছাড়া আর কেউ জানবে না, কাউকে বলবেও না। তুমি এখানে থাকো, বিশ্রাম করো, আমি দেখি নিচের অবস্থা দেখে আসি। ইসরাত আমাকে রেখে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরের মধ্যে বেশ অদ্ভুত পরিবেশ। আমি সত্যি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এত বড় লোক ঘরে কখনোই ঢুকিনি আমি। চারিদিকে নানান দামি জিনিসপত্র ছড়ানো ছিটানো আছে। দেখে আমার লোভ হচ্ছিল। মনে হচ্ছিল যে এখনই এসব চুরি করে নিয়ে যাই। তবে যাবো কিভাবে? এটা তো জিনের জগৎ। বড় ভাবলাম যে না, এটা তো ইসরাতের বাসা, আমি এখান থেকে চুরি করতে যাবো কিসের জন্য? ও নিজে থেকেই আমাকে কত কিছু বলেছে। আমার পকেটে তখনও সেই নূপুর জোড়া রয়েছে, যে নূপুর জোড়া ইসরাত পড়তে চেয়েছিল। সব কিছু বিক্রি করেছি, তবে এই জিনিসগুলো বিক্রি করিনি আমি, আমার কাছে আমি রেখে দিয়েছি। ইসরাত কিছুক্ষণ পর ফিরে আসলো। বললো, নিচে ভালোই মারামারি যুদ্ধ হচ্ছে। যাই হোক, একদিন ঘর থেকে বের হওয়া যাবে না। আমি ভেবেছিলাম হয়তো পরিবেশ ঠান্ডা হয়ে গিয়েছে, তবে দেখি ঘরেই থাকি। ওইদিনকে সন্ধ্যার পরে ওইখানে তখন সন্ধ্যা ছিল, রাত হলো। আমাকে ইসরাত বাইরে থেকে খাবার নিয়ে এসে দিল। ওদের এখানকার খাবার একটু অদ্ভুত ছিল, তবে সুস্বাদু ছিল। খাবারগুলো খেয়ে বললাম যে আমি চলে যাই, এখানে থেকে কি করব? জিনারা যদি দেখতে পায় যে আমাকে তুমি সাথে করে নিয়ে এসেছো, আমাকে আগে কাটবে, তারপর তোমাকে। ইসরাত তখন বললো, কেন? আমার জন্য কি নিজেকে একটু উৎসর্গ করতে পারবে না? আমি বললাম যে তাই বুঝি,
আমি মরে গেলে নিচে যে টাকা রেখে এসেছি সে টাকা কি খাবে? ইসরাত তখন বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে দিয়ে আসবো, তুমি চিন্তা করো না, এখানে থাকো আজকে। আমি বললাম, আমি ঘুমাবো কোথায়? ইসরাত বলল, কেন, খাটের উপরে, মাঝখানে কোলবালিশ দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমি বললাম, না, যদি কেউ চলে আসে আর তোমার মা এসে তো আরো খুঁতখুত করবে। তখন ইসরাত বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে ওই সোফার উপর গিয়ে শুয়ে পড়ো। রাত বেশ গভীর হলো, আমার ঘুম ঘুম পাচ্ছিল। এই যদিও আমার রাতে ঘুম তেমন একটা পায় না, তবে কয়েকদিন একটু ধকল গিয়েছে, ঘুম তো ঠিকঠাক মতো হচ্ছিল না। আমি সোফার উপরে ঘুমিয়ে পড়লাম। রাতে কি হয়েছে জানি না, তবে অনেক ভোর ভোর আমার ঘুম ভেঙে গেল এবং ঘুম থেকে উঠে আমি দেখলাম ঘরের দরজা ঠেলে কেউ ঘরের ভিতরে ঢুকছে। আমি সঙ্গে সঙ্গে সোফার পিছনে লুকিয়ে পড়লাম। লুকিয়ে সেখানে চুপচাপ বসে দেখছি ইসরাতের বাবা প্রবেশ করেছে, সাথে তার মা। সম্ভবত তার মা তার বাবাকে বলে দিয়েছে। ইসরাতের মাথায় এসে হাত বোলাতে লাগলো, বলল, মা এরকমটা তুই কেন করিস? ইসরাত তখন ঘুমাচ্ছে। ইসরাতের মা বলল, তুমি ওকে জোর করে বিয়ে দিতে যেও না, তো আর ও বিয়ে করবে না, ভালো কথা। তুমি ওকে জোর করে বিয়ে কেন দিতে যাও? শুধু শুধু একটা আলাদা কাহিনী করো। ইসরাতের বাবা তখন বলল, আমি কি সব জানি নাকি? আর তাছাড়া ও পালিয়ে যাবে ভাবতে পারিনি। আর ও গিয়ে ওর গায়ে এরকম কাটা দাগ কেন? তখন সমস্ত কিছু বলে দিল ওর মা। তারপর বলল, ছেলেটাকে কোথায় রেখেছো তোমরা? ইসরাতের মা বললো, এই তো পাশের রুমে আছে। আসলে মিথ্যে কথা বলেছে, কালকে ইসরাতের মা এই ঘরে প্রবেশই করেনি। কোথায় আছে সেটা ইসরাতের মা নিজেও জানে না। আমি চুপচাপ সেখানে বসেছিলাম। আমি ওইখান থেকে পাশ কাটিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেলাম। ওরা দুজন দেখেনি। বেরিয়ে বাইরেটা এসে দাঁড়িয়ে আছি। ওই মুহূর্তে তখন ইসরাতের বাবা এবং তার মা বের হলেন ঘর থেকে। বের হওয়ার পর আমি তাদেরকে দেখে ভয়ে আটকে উঠলাম, কি না কি করে। তারপর ইসরাতের বাবা বললেন, তুমি বেশ ভালো কাজ করেছো, আমার মেয়েকে নিরাপদে এখানে নিয়ে এসেছো। যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এখানে থাকো এক দুদিন, তারপর চলে যাও, ঠিক আছে? নাকি এখনো চলে যাবে? আমি কি কোনো জিনকে বলবো দিয়ে আসতে তোমাকে? আমি বললাম যে, হ্যাঁ আমি চলে যাব। আসলে ইসরাতকে এই পর্যন্ত দিতে এসেছিলাম, এই আর কি। ও একা একা আসতে ভয় পাচ্ছিল। ওর উপর খুব খারাপ জিনেরা আচরণ করেছিল, মানুষের জগতে পৌঁছে গিয়েছিল। সেখান থেকে আমি উদ্ধার করেছি। আমি একটু ক্রেডিট নিলাম। এরপরে উনি আমাকে বললেন, ঠিক আছে, তুমি বিশ্রাম করো, দুপুরবেলা খাওয়ার সময় একসঙ্গে দেখা হবে। তারপর আমি ওনারা চলে যাওয়ার পর ইসরাতের রুমে ঢুকে গেলাম। ইসরাত তখন উঠে বসে আছে, আমাকে খোঁজ করছিল। বললো, বাবা এসেছিল তখন তুমি কোথায় ছিলে? আমি বললাম, আমি লুকিয়ে পড়েছিলাম। তারপর যাই হোক, তোমার বাবা বিষয়টা জানতে পেরেছে যে তুমি কি কি করেছো, এবং আমাকে ওনার সঙ্গে সাক্ষাৎ করে হয়েছে আর কি। তারপর বললো, তারপর বাবা কি বলেছে তোমাকে? আমি বললাম, সে বলেছে যে দুদিন থাকতে, তবে আমি চলে যাবো এখনই। আমাকে উনি যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। ইসরাত বলল, যাওয়ার জন্য তো পাগল হয়েছে কিসের জন্য? এখানে কেউই আমার সঙ্গে কথা বলে না। তোমার সঙ্গে এই 2-3 দিনে যে পরিমাণ কথা বলেছি আর যে পরিমাণ ভালো লেগেছে আমার, সেই হিসাবে এখান থেকে তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে না। আমি বললাম, কেন? ও বললো, তোমাকে ভালো লেগেছে তাই। যাক, মজা করছি, যাও গোসল করে আসো, ফ্রেশ হয়ে আসো। এই এক কাপড়ে কতক্ষণ থাকবে? 2 দিন ধরে এক কাপড়ে পরে আছো। আচ্ছা দাঁড়াও, তোমার জন্য কাপড়ের ব্যবস্থা করছি আমি। ইসরাত ঘুম থেকে উঠলো, উঠে আয়নার সামনে গিয়ে চুলগুলো বাঁধতে শুরু করলো। কি সুন্দর মোলায়েম চুল, আর কি সুন্দর তার চেহারা। আমি পেছন থেকে তাকিয়ে আছি। ইসরাত বললো, কি দেখছো? আমি বললাম, দেখছি তোমাকে। কেউ এত সুন্দর হতে পারে তা আমার বিশ্বাসও ছিল না। সত্যি কথা বলতে আমার কাছে বেশ অদ্ভুত লাগছে তোমাকে দেখতে। ও বললো, এত কথা বলতে হবে না, যাও। তারপর ও ঘর থেকে বেরিয়ে গেল। বেশ খানিকক্ষণ পর ফিরে এসে বললো, এই নাও, এটা নিয়ে আমার গোসলখানায় গোসল করতে যাও, তাড়াতাড়ি গোসল করে আসো, একসাথে নাস্তা করবো। তারপর আমি ওর ওয়াশরুমে গেলাম। এত বড় ওয়াশরুম এর আগে আমি কখনো দেখিনি। পুকুরের মতো একটা জায়গা আছে এবং মাঝখানে একটা বড় পুকুর কাটা, তার মধ্যে গোলাপ ফুল দিয়ে নানান ধরনের জিনিসপাতি দিয়ে পুকুরে পানি ভেতরে সাজানো, আর চারিদিকে এত সুন্দর মহল। আহা, কি সুন্দর! আমি দেখে যেন অন্যরকম হয়ে যাচ্ছিলাম। পানির মধ্যে নামলাম, শীতল পানি, বাইরে বেশ খানিকটা গরম ছিল, এত ভালো লাগছিল। কিছুক্ষণ ডুবে বসেছিলাম। মাঝখানে ইসরাত আসলো, এসে বললো, তুমি এখন পর্যন্ত ফ্রেশ হওনি? তাড়াতাড়ি খেতে যেতে হবে, তাছাড়া আমিও গোসল করবো, তাড়াতাড়ি ওঠো। ওই বলতেই ইসরাত লাফ দিয়ে পানির মধ্যে নেমে গেল। নেমে গিয়ে বললো, এটা আমার সব থেকে প্রিয় জায়গা, এখানে আমি ডুবে বসে থাকি ঘন্টার পর ঘন্টা, খুব ভালো লাগে। অবশ্য পানিটা চেঞ্জ করেনি বোধ হয়, গোলাপ ফুলগুলো কেমন মরে গেছে, নতুন করে দিতে বলতে হবে। যাই হোক, তুমি কিছু মনে করো না। আমি উঠে যেতে লাগলাম। ইসরাত তখন বললো, আহা, কোথায় যাচ্ছ? এত সুন্দর একটা গোসলখানায় বসে গোসল করতে ভালো লাগছে না? তারপর আবার এরকম সুন্দর একটা মেয়ের সঙ্গ। আমি বললাম, ঠিক আছে, কিন্তু এটা যদি তোমার পরিবার কেউ দেখে আমাকে খুন করবে। ওরা তো ভেবেছে যে আমি পাশের বাসায় শুয়েছিলাম, পাশের রুমে।
কিন্তু তোমার এই ঘরে শুয়েছি সেটা জানলে তোমার বাবা আমাকে কেটে ফেলবে। ইসরাত বলল কি যে আচ্ছা ঠিক আছে যাও, তোমার আবার ঠান্ডা লেগে যাবে, তুমি তো মানুষ, হয়তো এত ঠান্ডা সহ্য করতে পারো না। সত্যি সত্যি তাই হলো। 10-15 মিনিট পানির ভিতরে ডুবে থেকে উপরে উঠে হাঁচি দিচ্ছিলাম, জামাটা চেঞ্জ করে নিলাম। বললো বাহ, তোমাকে কি সুন্দর লাগছে দেখতে। আচ্ছা তুমি এসব চুরি চামারি কেন করে বলো তো, এসব ছেড়ে দিতে পারো না? আমি বললাম ছেড়ে দিব, এরপর থেকে আর কিছু করবো না। তুমি যেহেতু বলেছো তোমার মতো একজন সুন্দরীর কথা কি ফেলা যায়? সত্যি কথা, ইসরাতকে যত দেখছিলাম আমি তত মুগ্ধ হচ্ছিলাম। আমি এখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে চুপচাপ সোফার উপর বসে আছি। আমার নিজের চেহারা আয়নায় দেখে নিজেকে যেন অন্যরকম লাগছে। নিজেকে চিনতে পারছি না, এটা আমি এত দামি একটা পোশাক পরেছি। কিছুক্ষণ পর ও নিজে থেকেই গোসলখানা থেকে বেরিয়ে আসলো। কি সুন্দর রূপ তার, আর কি সুন্দর যৌবন। তার দিকে তাকালে যেন মনে হয় তার প্রেমে পড়ে যায়। আমি তখন যুবক, ইয়ং, এরকম একটা সুন্দরী মেয়ের প্রেমে পড়া আমার পক্ষে অবশ্যই উচিত। আমি তখন অন্যদিকে তাকিয়ে পড়লাম। ইসরাত ভেতর থেকে একটি সুন্দর সাদা রঙের জামা পরে আসলো। এত সুন্দর লাগছিল তাকে, সাথে অনেক কিছু, অনেক গহনাগাটি এবং অনেক কিছু পড়েছে। ইসরাতের এই বাড়িতে সম্পদের কোনো অভাব নেই। আমার লোভ হতে লাগলো ওদের সম্পদের প্রতি। বেশ কিছুক্ষণ পর ইসরাত আমাকে বললো চলো। ও আমাকে সাথে করে নিয়ে টেবিলে গেল। জিনারা আমাকে দেখে কেমন যেন অদ্ভুত চোখে তাকাচ্ছিল। আমি সেখানে খেতে বসলাম। ইসরাতের বাবা আমাকে বলল কি করি, তা আমি তো বলতে পারছিলাম না যে আমি চুরি করি। আমি তখন বললাম এই তো গরিব মানুষ, চাষবাস করে খাই, বাড়িতে থাকি, এইভাবেই চলছে। তারপর তিনি বললেন যে আমাদের এখানে থেকে যাও, এখানে থেকে এখানে কাজবাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করো। এর আগে অনেক মানুষ এখানে এসেছে, এমনকি আমাদের এখানে আছে অনেকে, এখানকার মেয়েকে বিয়ে করে এখানেই সেটেল হয়ে গিয়েছে। তুমিও থাকো যদি তোমার কোনো পিছুটান না থাকে। আমি ইসরাতের দিকে দেখালাম। ইসরাত আমার পায়ের ভাষা দিয়ে বললো কি থাকবা না? থাকো, থাকলে অনেক ভালো হবে। আর বাজারের এরকম সুযোগ কাউকে দেন না। তারপর ইসরাতের আব্বা ইসরাতকে ধমকি দিয়ে বলল এই তুই চুপ থাক, তুই যে মান সম্মান নষ্ট করেছিস আমার, তোর মামারা আর চাচারা আসলে একদম দিবে ভালো মতো, চুপ থাক এখন। ওরা আসার আগে গায়েব হয়ে যায় এখান থেকে। খাবার টেবিলে আমার সঙ্গে ইসরাতের বাবা বেশ খানিকক্ষণ গল্প করলেন। আমার বাড়িতে কে কে আছে, আমি কি কি করি, এই সমস্ত বিষয় নিয়ে সমস্ত কথাবার্তা আমাকে বললেন। যাই হোক, সমস্ত কিছু পার হওয়ার পরে দুপুরের দিকে একটা ভাত ঘুম দিলাম খাওয়া দাওয়া শেষ করে। তারপর ঘুম থেকে উঠলাম বিকেল বিকেল। ইসরাত তখন আমার পাশে বসে আছে। বসে থেকে বলল এই যে চোর মশাই ওঠেন, আপনাকে নিয়ে একটু ঘুরতে যাব, আপনি তো আর আমাদের এখানকার ইয়ে দেখেননি। আমি বললাম তাই নাকি, কোথায়? আমি হাত মুখ দিয়ে ইসরাতের সঙ্গে বের হলাম। ইসরাতের বাড়ির আশেপাশের পরিবেশটা খুব সুন্দর, পাহাড় দিয়ে ঘেরা একটা সুন্দর গ্রাম, এবং এই গ্রামের চারিদিকে এত সুন্দর সুন্দর সব ফুল গাছ, মানুষজন, গাছপালা সমস্ত কিছু আছে। মানুষ তো না, জিন। চারিদিকটা এত অদ্ভুত লাগছিল যে আমি সত্যি মুখরিত হয়ে যাচ্ছিলাম। আমার কাছে খুব সুন্দর লাগছিল। ইসরাত আমাকে নিয়ে গেল একটা সুন্দর পুকুর পাড়ে, চারিদিকে ফুল গাছ দিয়ে ঘেরা এবং স্বচ্ছ পানি। ভেতরে যে মাছ সাঁতার কাটছে তাও দেখা যাচ্ছে, শৈবালগুলো দেখা যাচ্ছে, ফুলে ফুলে চারিদিকে মুখরিত এবং এত সুন্দর সুঘ্রাণ। আমি তখন ওকে বললাম যে তোমরা কত সুন্দর জায়গায় থাকো, আসলে এর আগে কখনো জিন দেখিনি তো, আর পরি তো দূরের কথা। সত্যি কথা বলতে তোমরা আসলে খুব সুন্দর জাতি। ইসরাত বলল তাই নাকি? তারপর আমি এবং ইসরাত এখানে বসলাম। বসার কিছুক্ষণ পরে ইসরাত আমাকে বলল দেখো কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে, এটা আমাদের সব থেকে সুন্দর পাখি, একটা রঙিন পাখি। আমি দেখতে লাগলাম এই সমস্ত কিছু। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো। আমি আমার পকেট থেকে নুপুর জোড়া বের করলাম। বের করে বললাম ইসরাত তোমার পাটাকে আমি ধরতে পারি একটু? ইসরাত বলল হ্যাঁ। তাই বলে ওর পাটা আমার পায়ের উপরে এগিয়ে দিল। আমি সঙ্গে সঙ্গে ওর দু পায়ে নুপুর দুটো পরিয়ে দিলাম। ও বলল এইটা সেই দুটো নুপুর না, তুমি না বিক্রি করে দিলে এগুলো? আমি বললাম না, আমি বিক্রি করিনি, যদিও চুরির জিনিস, তবুও তোমাকে পড়াতে কেমন কেমন লাগছে। ও তখন বললো যাই হোক, তুমি আর এগুলো পড়বে না সেটা ওয়াদা করেছো আমার কাছে, সেহেতু এগুলো আর কখনো পড়বে না, জিনিসটা আমার কাছে থাক, আমার এটা খুব ভালো লেগেছে। ইসরাতের পায়ে পরানোর পর তার সাদা পায়ে এরকম গোল্ডেন কালারের একটা নুপুর দেখতে খুব সুন্দর লাগছিল। নুপুরটা ঝমঝম করছিল। আমি কি বললাম সত্যি খুব ভালো লাগছে এবং খুব অন্যরকম লাগছে। ইসরাত তখন আমার দিকে চেয়ে বলল খুব সুন্দর লাগছে এবং আমার কাছে খুব ভালো লেগেছে এটা। তারপর আমি এবং ও বেশ কিছুক্ষণ গল্প করতে লাগলাম। আমার কেন যেন এখান থেকে যেতে ইচ্ছে হচ্ছিল না, সত্যি একটু অন্যরকম লাগছিল। আমার কাছে এরকম লাগবে কখনো ভাবতেই পারিনি।
আমি যে কারো প্রেমে পড়বো তা আসলে অকল্পনীয় ছিল। ইসরাত ওদিনকে রাত্রেবেলা আমাকে বলল যে তুমি চলে যাবে তাই না, তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে তোমার সঙ্গে আমি থাকি, আরো কিছুক্ষণ সময় কাটাই। অবশ্য তোমার তো যেতে হবে, তুমি তাহলে যাও, আমি কিছুদিন পর তোমার সঙ্গে দেখা করতে আসবো। এই বলে ইসরাত আমাকে রথে তুলে দিল রাতে, এবং ওদের যে জিন যে ঘোড়ার গাড়িটা টেনে নিয়ে যায় সেই ঘোড়ার গাড়িতে আমাকে চড়িয়ে দিল। অনেকক্ষণ ঘোড়ার গাড়ি আকাশ দিয়ে চললো। চলার পর আমাকে আমার সেই বাড়ির সামনে যেখানে টাকাগুলো রাখা ছিল সেখানে নামিয়ে দিয়ে গেল। আমি জিনদেরকে বললাম, জিন ভাই আমাকে অমুক একটা জায়গায় নিয়ে চলো এবং ওখানে আমাকে নামিয়ে দিও, আমি এখান থেকে কিছু জিনিস নেব। ঘরের তালা খুলে ভিতর থেকে বস্তাটা নিলাম, যে বস্তার ভিতর টাকাগুলো এবং গহনাগুলো রাখা ছিল। কিছু গহনা আমি রেখে দিয়েছিলাম, বিক্রি করিনি। টাকাগুলো নিয়ে এবং গহনাগুলো নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। উড়ন্ত অবস্থায় আমাকে আমার বাড়ির কাছাকাছি জায়গায় নামিয়ে দিয়ে গেল। তারপর বাড়িতে আসার পর আমার পরিবারের লোকজন আমাকে দেখে অবাক, এত রাত্রেবেলা। আমি আমার নিজের ঘরে গেলাম। ঘরে গিয়ে সমস্ত জিনিসগুলো, যে টাকা পয়সা ছিল সেগুলো আমার ঘরের ভিতরে, আমার ঘরটা মাটির ঘর ছিল, সেই মাটির ঘরটা ওখানে খুঁড়ে 3টা কলসির ভিতরে টাকা এবং সমস্ত জিনিসপত্রগুলো রাখলাম, আর কিছু টাকা নিজের কাছে রেখে দিলাম। ওইখান থেকে ফেরার পর আমার কাছে কেন যেন খারাপ লাগছিল ইসরাতের জন্য। ও কি আর কখন আমার কাছে আসবে তা আমি জানি না, তবে সত্যি কথা ইসরাতের সাথে কাটানো সময়গুলো আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্তের মধ্যে একটি ছিল, এবং ওই মুহূর্তে আমি কখনো ভুলতে পারবো না। ইসরাত আমাকে বলেছিল যে এখান থেকে ফেরার পরে ও আমার সঙ্গে দেখা করতে যাবে, কিন্তু কবে দেখা করতে আসবে সেটা বলেনি কখনো। এই ঘটনার প্রায় আজকে 8 বছর পেরিয়েছে। 8 বছরের ভিতরে ইসরাত আমার সঙ্গে কখনো দেখা করতে আসেনি, তবে ওর সঙ্গে কাটানো সেই সময়গুলো আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে একটি ছিল, এবং একটি বলতে অন্যতম ছিল, যা কিনা আমি কোনোদিন ভুলতে পারবো না। এবং ওই অনুভূতি আমার কাছে এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিল। সম্ভবত হয়তো আমি ইসরাতকে ভালোবাসতে শুরু করেছিলাম। তারপর আর কি, আমি এই কয়েক বছরে আমার ব্যবসার অনেক উন্নতি করেছি। যেখান থেকে টাকা পয়সাগুলো চুরি করে নিয়ে এসেছিলাম, আমার ইচ্ছে আছে যদি কখনো অনেক বড় লোক হতে পারি তাদের টাকাগুলো ফিরিয়ে দিয়ে আসবো আমি। হয়তো তারা আমাকে মাফ করবে না, তবে সত্যি কথা বলতে ইসরাতের ওই কথার পর আমি আর কখনো চুরি চামারি করিনি, এবং একজন চোরকে একটা পরি ঠিক করে দিয়েছিল, যেটা কিনা আমার জীবনের এক অন্যরকম ভালো লাগা কাজ করে এখনো। সত্যি কথা বলতে ইসরাতের জন্য এখন পর্যন্ত আমি অপেক্ষা করি। আমার এই ছোট্ট জিনের দুনিয়া ভ্রমণের কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এতক্ষণ কন্টেন্ট আর যে ইউনিয়ন আপনাদের সঙ্গেই ছিলাম। আশা করি আমাদের আজকের এপিসোডটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।